নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার জ্যোতিষ রায় আর আপনারা দেখছেন জ্যোতিষ জ্ঞানমার্গ। আজকে আমি বহু আকাঙ্ক্ষিত এবং বহু প্রত্যাশিত একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হলো ভাববিচার। অনেক সময় অনেক জ্যোতিষীগণ একটা ছক দেখে খুব সহজে আপনাকে কিছু সাধারণ কথা বলে থাকেন, যেগুলো আমাদের কাছে মনে হয় যে উনি হঠাৎ করে কি করে বললেন। তার একটা প্রেক্ষাপট বা আমি সেই সম্পর্কে কিছু আপনাদের বলতে চাই। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন। আমার মনে হয় আজকের ভিডিও থেকে আপনারা কিছু জানতে পারবেন এবং কিছু শিখতে পারবেন। দেখেন, আমি বোর্ডে কিছু গ্রহ সম্পর্কে কিছু কথা লিখেছি। প্রত্যেকটা গ্রহের নিজস্ব কিছু কারকতা আছে। গ্রহটি শুভ হোক বা অশুভ হোক, গ্রহটি বলি হোক বা নির্বলি হোক, প্রধানত তার একটা নৈসর্গিক কারকতা আছে প্রত্যেকটা গ্রহের। আমি সেই নৈসর্গিক কারকতা অনুসারে আজকে জ্যোতিষ আলোচনায় যে ভাগ্য বিচার করা হয় তার কিছু বলার চেষ্টা করছি। আমরা সবাই জানি, লগ্ন থেকে আমাদের দেহ, আমাদের রোগ ব্যাধি, আমাদের স্বাস্থ্য, আয়ু, আমাদের চিন্তা শক্তি ইত্যাদি বিচার করে থাকি। দ্বিতীয় ভাব থেকে আমরা ধন দৌলত বিচার করে থাকি, অস্থায়ী সম্পদ বিচার করে থাকি, মুখের বাণী বিচার করে থাকি, খাদ্যখানা বিচার করে থাকি। আমরা দ্বিতীয় ভাব থেকে প্রাইমারি স্কুল পর্যন্ত যে লেখাপড়া হয়, বিদ্যা হয়, সেটা বিচার করে থাকি। উপার্জিত ধন বিচার করে থাকি দ্বিতীয় ভাব থেকে। দ্বিতীয় ভাব থেকে আত্মীয় স্বজন বিচার করে থাকি আমরা, ইত্যাদি। তৃতীয় ভাব থেকে আমরা বিচার করে থাকি সাহস, পরাক্রম। তৃতীয় ভাব থেকে বিচার করা হয় প্রতিষ্ঠা। তৃতীয় ভাব থেকে বিচার করা হয় জাতকের অনুজ, ভাই বা বোন। তৃতীয় ভাব থেকে বিচার করা হয় জাতক কোন পরিবেশে প্রতিপালিত হচ্ছে, সেই পরিবেশ। চতুর্থ ভাব থেকে বিচার করা হয় জাতকের মা। চতুর্থ ভাব থেকে বিচার করা হয় জাতকের মন, মানসিকতা। জাতকের বিদ্যা, অবশ্যই মাধ্যমিক পর্যন্ত বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত যে একাডেমিক বিদ্যা আছে, সেই বিদ্যা আমরা বিচার করে থাকি চতুর্থ ভাব থেকে। চতুর্থ ভাব থেকে বিচার করা হয় জাতকের গাড়ি, বাড়ি ইত্যাদি। অবশ্যই মনে রাখবেন, জাতক যে বাড়ি করে সেটা নয়, যে পিতা বা মাতার যে বাড়িতে থাকে, যে বাড়িতে সে প্রতিপালিত হচ্ছে, চতুর্থ ভাব থেকে সেই বাড়ি বিচার করা হয়। পঞ্চম ভাব থেকে বিচার করা হয় জাতকের বুদ্ধি, প্রতিভা। পঞ্চম ভাব থেকে বিচার করা হয় জাতকের সন্তান। পঞ্চম ভাব থেকে বিচার করা হয় প্রেম, প্রীতি, ভালোবাসা। ষষ্ঠ ভাব
ষষ্ঠ ভাব থেকে আমরা বিচার করি জাতকের রোগ ব্যাধি, বাধা বিপত্তি, শত্রু। ষষ্ঠ ভাব থেকে আমরা পরিশ্রম বিচার করে থাকি। ষষ্ঠ ভাব থেকে আমরা বিচার করে থাকি শত্রুতা। সপ্তম ভাব থেকে আমরা বিচার করি জাতকের স্বামী, জাতকের স্ত্রী বা জাতিকার স্বামী স্ত্রী বিচার করা হয় সপ্তম ভাব থেকে। ব্যবসা বাণিজ্য সপ্তম ভাব থেকে বিচার করি। সপ্তম ভাব থেকে দেখা হয় অংশীদারি কারবার। সপ্তম ভাব থেকে বিচার করা হয় কামাদি বিষয়ে, অর্থাৎ কতটা সেক্সুয়াল জাতক বা জাতিকা, সেটা আমরা বিচার করি সপ্তম ভাব থেকে। অষ্টম ভাব থেকে আমরা বিচার করি জাতকের আয়ু, জটিল রোগ ব্যাধি। অষ্টম ভাব থেকে বিচার করা হয়। অষ্টম ভাব থেকে বিচার করা হয় গুপ্ত অঙ্গ। অষ্টম ভাব থেকে বিচার করা হয় মামলা মোকদ্দমা ইত্যাদি। নবম ভাব থেকে বিচার করা হয় জাতকের ভাগ্য। নবম ভাব থেকে বিচার করা হয় ধর্ম। নবম ভাব থেকে বিচার করা হয় জাতকের পিতার বিচার নবম ভাব থেকে হয়। অবশ্যই যে পিতার কাছ থেকে তার জন্ম হচ্ছে সেই পিতা। নবম ভাব থেকে বিচার করা হয় জাতকের বিদেশ যাত্রা। দশম ভাব থেকে বিচার করা হয় জাতকের কর্ম, যশ খ্যাতি। দশম ভাব থেকে বিচার করা হয়। একাদশ ভাব থেকে বিচার করা হয় জাতকের সামগ্রিক সফলতা। একাদশ থেকে বিচার করা হয় জাতকের জ্যেষ্ঠ ভাতা বা বোন, বড় ভাই বোন। দ্বাদশ ভাব থেকে বিচার করা হয় জাতকের সামগ্রিক ব্যয়, শয্যা সুখ। দ্বাদশ ভাব থেকে বিচার করা হয়। দ্বাদশ ভাব থেকে আমরা জেল হাজত বাস বিচার করে থাকি। মোটামুটি আমি 12টা ভাব সম্পর্কে যে কথাগুলো বললাম এগুলো বিচার করা হয়। এছাড়াও আরও অনেক কিছু বিচার করা হয়। আমি এক একটা ভাবের কারকতা নিয়ে আমি ভিডিও করব। তো আমি শুধুমাত্র আজকের ভিডিও করার জন্যে আমি কথাগুলো বললাম। তো চলেন আমরা একটু দেখে নিই যে জ্যোতিষ বিচার। আমি প্রধানত বলতে চাইছি, প্রেডিকশানে যাওয়ার আগে বলতে চাইছি, জ্যোতিষ বিচার প্রধানত 3 ভাবে করা হয়। এক, আমি আজকে যেভাবে করব, অর্থাৎ গ্রহদের নৈসর্গিক কারকতা অনুসারে গ্রহ বিচার, জ্যোতিষ বিচার। গ্রহদের নৈসর্গিক কারকতা অনুসারে জ্যোতিষ বিচার। দ্বিতীয় ভাগে আমি আলোচনা করব একটা ভাবের কি করে বিচার করা হয়। আমরা যদি চতুর্থ ভাব বিচার করি তাহলে চতুর্থ ভাব কিভাবে বিচার করা হয়, পঞ্চম ভাব কি করে, একটা ভাব কি করে বিচার করে সেটা নিয়ে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ে। এবং সর্বশেষ তৃতীয় পর্যায়ে আলোচনা হবে কোনো একটা বিষয়ে বিচার করতে গেলে অনেকগুলি ভাব সংযোজিত হয়। অর্থাৎ কোনো একটা ভাব থেকে আমরা কোনো একটা বিষয়ের কিন্তু বিচার করি না। ধরেন
আলোচনা করা হলো যে আমার কোনো বাড়ি হবে কি না, বাড়িটা হলে সেটা ছোট হবে না বড় হবে, সেটা দেখতে ভালো হবে কি মন্দ হবে, সেটি আমার পিতৃপুরুষের বাড়ির উপরে বাড়ি হবে না নতুন কোনো জায়গায় আমি নতুন কোনো বাড়ি করব। বাড়ি সংক্রান্ত ব্যাপারে এই যে প্রেডিকশানটা হচ্ছে তৃতীয় পর্যায়ে, অর্থাৎ এই বিচার করতে গেলে কোনো একটা ভাব থেকে আসবে না, অনেকগুলি ভাবের সংযোজনে যে সেট তৈরি হবে সেইটি তৃতীয় পর্যায়ের আলোচনা। একটু জটিল বিষয়, হ্যাঁ জটিল কোনো কিছু নয়, আপনারা শুধু একটু পড়াশোনা চালিয়ে যান আর আমার সঙ্গে থাকেন, আমার প্রত্যেকটা ভিডিও ফলো করেন, তাহলে দেখবেন আস্তে আস্তে আমরা সেই পর্যায়ে পৌঁছে যেতে পারবো। আজকে আমরা আলোচনা করব প্রত্যেকটা ভাবের মধ্যে, যে ভাবের মধ্যে গ্রহগুলো অবস্থান লাভ করবে সেই ভাবগুলির নৈসর্গিক, অর্থাৎ সেই ভাবগুলিতে গ্রহদের যে নৈসর্গিক কারকতা রয়েছে সেই অনুসারে আলোচনা হবে। তো আজকে আমি প্রথম পর্যায়ের আলোচনা করব। প্রথমেই বলেছি আমার জ্যোতিষ বিচার বা জ্যোতিষ গণনার ক্ষেত্রে তিনটে পর্যায় রয়েছে, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়ে। আমি একটু আগে বললাম প্রথম পর্যায়ে আলোচনা হবে শুধুমাত্র গ্রহদের নৈসর্গিক কারকতা অনুসারে আমরা আলোচনা করব। এখানে নক্ষত্রের কোনো আলোচনা আসবে না, নক্ষত্র আলোচনা আসবে না। দ্বিতীয়ভাবে আলোচনা করব একটা ভাবের বিচার করতে গেলে, কোনো একটা ভাবের বিচার করতে গেলে কি করে আমরা বিচার করি, একটা ভাবের বিচার করতে গেলে আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে সেই নিয়ে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়ে আলোচনা করব অনেকগুলি ভাব মিলে কোনো একটা বিষয়কে কি করে সম্পূর্ণ বিচার করা হয়, কোনো একটা বিষয়ের বিচার করব তৃতীয় পর্যায়ে। আপনারা ভিডিওগুলো খেয়াল করবেন। তো আজকে আমি প্রথম পর্যায়ে আলোচনা করছি। প্রথম পর্যায়ে আলোচনা করতে গেলে আমাদের প্রত্যেকটা গ্রহের কারকতাটা বুঝতে হবে। দেখেন, আমি প্রথম পর্যায়ের আলোচনাকে দুটো ভাগে ভাগ করেছি। কি, কোনো একটা গ্রহের কারকতা দিয়ে কোন কোন বিষয় বলা যায়, এক নাম্বার। দু নাম্বার, কোনো একটা জন্ম ছকে গ্রহগুলো যেখানে অবস্থান করবে সেই অবস্থানের ভিত্তিতে গ্রহদের নৈসর্গিক কারকতা অনুসারে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। তো দেখেন, আমি দুটোই আজকে দেখাবো। ভিডিওটা একটু বড় হলো, আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটা একটু ফলো করেন, দেখেন কিছু অন্তত পক্ষে আজকে শিখতে পারবেন। যারা আমার নতুন জ্যোতিষ বন্ধু, যারা আজকে আমার এই ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পুরনো যে ভিডিওগুলো আছে একটু দেখলে নিশ্চয়ই আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। আমি যে জ্যোতিষ বিচার করছি সেটা আমার নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আছে, সেই দৃষ্টিভঙ্গি অনুসারে আপনাদের কিছু দেওয়ার চেষ্টা করছি, একটু নতুনত্ব দেওয়ার চেষ্টা করছি। আমি জ্যোতিষটাকে ভালোবাসি, আমি জ্যোতিষকে জানতে চাই, বুঝতে চাই। আমার অনেক অজানা থাকতেই পারে, সামান্য ব্যক্তি আমি শিখছি এবং আপনাদের সঙ্গে আমার জ্ঞান শেয়ার করছি। যদি আমার ভুল থাকে, ভুল কোনো জায়গায় আমি দাঁড়িয়ে থাকি, অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আমি কাউকে ভুল পথের সন্ধান দিতে চাই না। আমি যেটা জানছি তার সঙ্গে বাস্তবের কতটা মিল আছে, বাস্তবে আমাদের ব্যক্তি জীবনে, মানব জীবনে গ্রহদের প্রভাব আদৌ পড়ে কিনা, পড়লে কেমন পড়ে, আমরা সাধারণ মানুষ বা আমরা যারা মনুষ্যত্ব নিয়ে আমরা জন্মগ্রহণ করি, যারা মানব জীবন, আমাদের যে মানুষের যে জীবন আছে,
এই জীবন যেভাবে অতিবাহিত হচ্ছে তার সঙ্গে জ্যোতিষের আলোচনার কতটা প্রাসঙ্গিকতা আছে আমি সেটা খুঁজে বেরার চেষ্টা করি। আমি জ্যোতিষ কখনো পেশাভিত্তিকভাবে এখনও নিইনি, অন্যান্য জ্যোতিষদের মতন আমি এটা কখনো বলতে চাই না যে আপনারা আসেন আমার কাছে, আপনারা জ্যোতিষ বিচার করেন আমার দ্বারা এবং প্রেডিকশন করান। আমি গ্রহ নক্ষত্র বিক্রি, আমি রত্ন বিক্রি করি না। হ্যাঁ, রত্ন আমি অবশ্যই দেব, যদি প্রাসঙ্গিক ক্রমে আপনার প্রয়োজন হয় তো রত্ন দেব। আমি প্রতিকার নিয়ে আমি ভাব প্রতিকার নিয়ে অবশ্যই আলোচনা করব, আমি সেই প্রসঙ্গে আসব। তো সে সমস্ত বিষয় পরে, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করি, দেখেন আমরা সবাই জানি রবি থেকে কেতু পর্যন্ত 9টা গ্রহ আছে। প্রত্যেকটা গ্রহের বিভিন্ন কারকতা আমি বলবো, কিন্তু প্রত্যেকটা গ্রহের একটা নৈসর্গিক কারকতা আছে। কীরকম? রবি যেভাবে পড়বে, রবির নৈসর্গিক কারকতা কি? শাসন করা। সে প্রতিকূলে হোক, অশুভ হোক, রবি শুভ হোক, শাসন সে করবেই। হ্যাঁ, প্রতিকূলে হলে পারে তার শাসনটা এলোমেলো হতে পারে, তার শাসনটা সবাই নাও মানতে পারে। জাতকের জীবনে তার শাসন জাতককে শেষ করে দিতে পারে, ক্ষতি করে দিতে পারে, কারণ সে তো অশুভ। যদি শুভ হয় অবশ্যই জাতকের জীবনে তার শাসন ব্যবস্থাটা শৃঙ্খলিত হবে। রবির শাসন মেনে যদি জাতক চলেন তাহলে জাতকের উন্নতি হবে। আমরা শুভ অশুভটা পরে, রবি যেভাবে পড়বে সেই ভাবের বিষয়গুলিকে সে শাসন করবে এবং শৃঙ্খলিত করবে। তাহলে রবির শুভ অশুভ পরে, রবির কারকতাটা পড়ছে, রবি হচ্ছে শৃঙ্খলের কারক গ্রহ, নিয়মবর্তিতার কারক গ্রহ। সবসময় সে একটা শাসন নিয়ে চলে, নিজস্ব একটা পার্সোনালিটি আছে তার, সে কারুর কাছে মাথা নোয়াতে জানে না কোনোভাবে না, রবি শুভ হোক বা অশুভ হোক। খেয়াল করবেন। 2 নম্বর চন্দ্র। চন্দ্রের নানান কারকতার মধ্যে নিজস্ব যে নৈসর্গিক কারকতা আছে সেটা হচ্ছে আকর্ষণীয় ভাব। চন্দ্র যেভাবে থাকবে জাতকের জীবনে সেই ভাব সম্পর্কে একটা আকর্ষণীয় একটা বিষয় তুলে ধরবে। মঙ্গল হচ্ছে নিজেকে জাহির করার প্রবণতা দিয়ে থাকে, আত্মপ্রকাশ করার ক্ষমতা দেয়, অহংবোধ সৃষ্টি করে, একটু স্বার্থপর হয়। যে বিষয় সম্পর্কে, যে বিষয়ের মধ্যে, যে ভাবের মধ্যে মঙ্গল অবস্থান লাভ করে বা দৃষ্টি দেয়, সেই বিষয় সম্পর্কে জাতক নিজেকে জাহির করার প্রবণতা তুলে ধরে। আমরা অবশ্যই ছকে যাব, দেখব। বুধ সাবলীল এবং স্বাচ্ছন্দ্যকর পরিবেশ তৈরি করে। যেভাবে বুধ অবস্থান লাভ করবে সেই ভাবের বিষয়গুলি সম্পর্কে জাতকের মধ্যে একটা সাবলীল স্বাচ্ছন্দ্যকর ভাব তৈরি হবে। বৃহস্পতি জাতককে তৃপ্তি দেয়। বৃহস্পতি ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ। কোনোভাবে যদি বৃহস্পতি অবস্থান লাভ করে তাহলে সেই বিষয় সম্পর্কে জাতক তৃপ্তি অবশ্যই লাভ করেন এবং জাতক মনে করেন ওই বিষয় সম্পর্কে আমার ঈশ্বরের আশীর্বাদ আছে। এটা বৃহস্পতির জন্য হয়। শুক্র নৈসর্গিক কারকতা হচ্ছে আসক্তি এবং প্রীতিকর। আসক্তি এবং প্রীতিকর এটা শুক্রের কাজ, এটা রোমান্টিকতা দেয়। যেভাবে শুক্র অবস্থান লাভ করবে সেই ভাবের বিষয়গুলিকে জাতকের মনের মধ্যে একটা আসক্তি দেবে এবং একটা প্রীতিকর পরিবেশ তৈরি করবে, আনন্দ ফুর্তির পরিবেশ তৈরি করবে। শনি হচ্ছে হতাশা, বাধা
ইত্যাদির নৈসর্গিক কারকতা অযথা বাধা দেবে, দেরি করে দেবে, মনের মধ্যে হতাশা তৈরি করে দেবে, ডিপ্রেশনে ভোগাবে, সে শনি ভালো হোক বা মন্দ হোক। রাহু, রাহু হচ্ছে ঝামেলা, ঝঞ্ঝাট, এইগুলোর কারকতা। কোনোভাবে রাহু অবস্থান লাভ করলে বুঝতে হবে ঝামেলা সে দেবেই ওই ভাব বিষয় সম্পর্কে, দেবেই দেবে। রাহু ভালো হলেও দেবে, মন্দ হলেও দেবে। হ্যাঁ, অন্যান্য গ্রহের বা অন্যান্য গ্রহ নক্ষত্রের যে দৃষ্টি আছে, অবস্থান আছে, বল শক্তি আছে, সেগুলো তো অবশ্যই আলোচনা করতে হবে। আমি শুধুমাত্র একটা সংকেত দিচ্ছি মাত্র, হবেই হবে। কেতু, কেতুর নৈসর্গিক কারকতা হচ্ছে ভয়, উদ্বিগ্ন, আবেগ, অনিশ্চিত। এই যে কেতুর যে কারকতাটা বললাম, এটা কেতুর নৈসর্গিক কারকতা। কেতু শুভ অশুভ যাই হোক না কেন, কেতুর যে ভাব বা বিষয়ের মধ্যে অবস্থান লাভ করবে সেই ভাব বা বিষয় সম্পর্কে এই বিষয়গুলি তুলে ধরে। তো চলেন আমরা জ্যোতিষ আলোচনায় একটা ছক দেখি। দেখেন কিভাবে আমরা প্রেডিকশনটা করছি। আমি বলেছি যে আমি জ্যোতিষ বিচার করব 3টে পর্যায়ে। প্রথম পর্যায়ে আলোচনা আজকে হচ্ছে, এবং প্রথম পর্যায়ের আলোচনা দুটো ভাবে করব আমি। তার একটা ভাব হচ্ছে সবকটা গ্রহকে একসঙ্গে বিচার করব, এবং দ্বিতীয় ভাগে আলোচনা করব, প্রথম পর্যায়ে দ্বিতীয় ভাগে আলোচনা করব একটা গ্রহ কতগুলো বিষয়কে তুলে ধরে সেটা একটু দেখব। তো চলেন আমরা প্রথম পদ্ধতিতে যাই। দেখেন আমি একটা ছক এঁকেছি, লগ্ন দিয়েছি বৃষ লগ্ন। এবার বৃষ লগ্ন হলে পারে যেখানে লগ্ন পড়ে সেই লগ্নটা হচ্ছে প্রথম ভাব, জাতকের প্রথম ভাব, এটা অর্থাৎ জাতক নিজে। দ্বিতীয় ভাব হচ্ছে মিথুন, তৃতীয় ভাব কর্কট, চতুর্থ ভাব সিংহ, এইভাবে চলছে। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ। এবার বিভিন্নভাবে বিভিন্ন গ্রহ বসেছে, এটা আমি মনে করি। আমি প্রথম থেকে আসি। আমরা এই যে ছকটা দেখছি, এই ছক থেকে কি করে আমরা বিচার করব জন্মছক। আমরা এই মুহূর্তে যে বিচারটা করব, গ্রহের যে কারকতা দিয়েছি নৈসর্গিক কারকতা, এই কারকতা অনুসারে গ্রহ যে ভাবে বসেছে সেই ভাব বিষয় সম্পর্কে আমরা জাতকের জন্মছক বিচার করব। এই ছকে দেখা যাচ্ছে লগ্নে কোনো গ্রহ নেই, তা লগ্নের ছেড়ে দিন। দ্বিতীয় ভাবে কে বসে রয়েছে না, দ্বিতীয় ভাবে বসে রয়েছে রবি। তাহলে রবির কারকতা কি? শৃঙ্খলা এবং শাসন। তাহলে দ্বিতীয় ভাব থেকে আমরা ধন বিচার করে থাকি, উপার্জিত ধন বিচার করে থাকি রবি। তাহলে উপার্জিত ধন অর্থাৎ অর্জিত ধন, কোনো অর্থ অর্জনের ক্ষেত্রে জাতকের মধ্যে একটা শাসন থাকবে। অর্থাৎ জাতক ইনকাম করার দিকে, অর্জন করার দিকে, অর্থ অর্জন করার দিকে একটা শাসন চালাবে। এবার শাসন চললে আপনারা বোঝেন, যদি শাসন করে তাহলে বুঝতে হবে সেখানে তার অনুগামীরা অবশ্যই থাকবে, নাহলে শাসনটা কার উপর করবে? সুতরাং অর্থ উপার্জনের ক্ষেত্রে এই জাতকের কিন্তু অনেক অনুগামী ব্যক্তি থাকবে। এটা একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আমরা দ্বিতীয় ভাব থেকে বিচার করি জাতকের আত্মীয় স্বজন। তাহলে জাতকের আত্মীয় স্বজনের ভেতরে আত্মীয় স্বজনদের মধ্যে জাতক কিন্তু ওই ছড়ি ঘোরাবে,
শাসন করবে। আমরা দ্বিতীয় ভাব থেকে বিচার করি মুখের বাণী। তাহলে মুখের বাণীটা কেমন হবে বুঝতে পারছেন? অর্থাৎ জাতকের যে বাড়িটা, আত্মীয়স্বজন যেখানে থাকে, সেই বাড়িটা মধ্যে জাতকের কথাই শেষ কথা, কারণ তার শাসন চলছে, তার শৃঙ্খলতা চলছে সেখানে। চলে আসি তৃতীয় ভাবে। তৃতীয় ভাবে বুধ বসে রয়েছে। আমরা তৃতীয় ভাব থেকে বিচার করি প্রতিষ্ঠা। সুতরাং বুধের থেকে প্রকাশ করা হয় সাবলীল স্বচ্ছন্দকর, অর্থাৎ জাতক প্রতিষ্ঠা পাবে সাবলীলভাবে, কোনো রকমভাবে তার কষ্ট করতে হবে না, সাবলীল স্বাচ্ছন্দ্যকরভাবে প্রতিষ্ঠা পাবে। জাতকের সাহস আছে, অবশ্যই সাহস আছে, কিন্তু সেই সাহসটা কিন্তু সাবলীল স্বাচ্ছন্দ্যকর, অর্থাৎ নিজের প্রতি তার আস্থা থাকবে। এখানে একটা কথা বলি, যদি আমরা এই গ্রহের বলসত্তা বিচার করি, সেই বলসত্তা অনুসারে এই বিষয়গুলি কারকতাটা সেইভাবে প্রকাশিত হবে। যদি বলি হয় তাহলে বেশি রকম ফল প্রকাশ করবে, যদি কম বলি হয় তাহলে কম প্রকাশ করবে। অর্থাৎ গ্রহ তো বলসত্তা অনুসারে তার কারকতাকে তুলে ধরে। আবার শুভ অশুভর কথা বলি, যদি এই বুধ শুভ হয় তাহলে বুঝতে হবে যে জাতক আরাম করেই প্রতিষ্ঠা পাবে। কিন্তু যদি বুধ অশুভ হয় তাহলে বুধ অবশ্যই সাবলীলতা দেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে, কিন্তু সেই প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতক বুঝতে পারছে আমি জীবনে প্রতিষ্ঠা অবশ্যই লাভ করব, কোনো ইজিভাবে কোনো রকম চেষ্টা তার থাকবে না। কিন্তু আলটিমেটলি দেখা যাবে শেষ জীবনে এসে সে প্রতিষ্ঠা লাভ করতে পারলো না, ক্ষতি হয়ে গেল, কারণ বুধ তো অশুভ। আমরা কোনো গ্রহের বলসত্তা নিয়ে অবশ্যই বিচার করব। যারা এই ভিডিও প্রথম দেখছেন, আপনারা আমার চ্যানেলে গিয়ে, জ্যোতিষ জ্ঞানমার্গ চ্যানেলে গিয়ে আমার দেখতে পাবেন যে গ্রহদের দৃষ্টি নিয়ে আমি যে ভিডিওটা করেছি, আমার এপিসোড নাম্বার 14, গ্রহদের শুভ অশুভ নিয়ে, অনুকূল প্রতিকূল নিয়ে আমি একটা ভিডিও করেছি, এপিসোড নাম্বার 18 এপিসোড। এবং গ্রহদের বলাবল নিয়ে আমি ভিডিও করেছি আমার এপিসোড নাম্বার 15-15-তে। আপনারা একটু দেখে নেবেন, তাহলে এই ছকটা বিচার করতে আরও সুবিধা হবে। কারণ আমি ওই বিষয়গুলোকে আমি আজকের আলোচনায় আমি বয়কট করেছি। দেখেন, চন্দ্র চতুর্থতে রয়েছে, চতুর্থ থেকে আমরা বিচার করি বাড়ি বিচার করি। তাহলে জাতকের যে বাড়িতে জাতক পিতৃবাড়ি, পিতামাতার যে বাড়িটা আছে, যে বাড়িতে সে প্রতিপালিত হচ্ছে, ওই বাড়িটা জাতকের কেমন হবে না, চন্দ্র হচ্ছে আকর্ষণীয়, অর্থাৎ জাতকের বাড়িটা কিন্তু আকর্ষণীয় হবে। জাতকের মা, চতুর্থ থেকে মা বিচার করা হয়, জাতকের মা অবশ্যই একজন সুন্দরী মহিলা এবং দেখতে আকর্ষণীয়, শুধু দেখতে আকর্ষণীয় না, তার চিন্তা ভাবনাটাও আকর্ষণীয়। হ্যাঁ, এখানে চন্দ্র যদি পীড়িত হয়, চন্দ্র যদি অশুভ হয়, তাহলে কিন্তু বুঝতে হবে জাতকের মায়ের মানসিকতা কিন্তু সে একটু অ্যাবনর্মাল টাইপের হয়ে যাবে, মানসিকতায় সমস্যা আসবে, অশুভ তো। আর আমরা চতুর্থ থেকে মা বিচার করি, মায়ের চিন্তা ভাবনা বিচার করি। এই আমরা চলে আসি পঞ্চম থেকে, পঞ্চম না, এখানে পঞ্চমের কোনো গ্রহ নেই, আমরা যাব না, ষষ্ঠ থেকে আমরা বিচার করব। ষষ্ঠ থেকে, ষষ্ঠের মধ্যে বৃহস্পতি রাহু রয়েছে। আমরা ষষ্ঠ থেকে কি বিচার করি? রোগ ব্যাধি বিচার করি। আমরা ষষ্ঠ থেকে কি বিচার করি? আমাদের শ্রম বিচার করি, শ্রম বিচার করি। আমরা ষষ্ঠ থেকে বিচার করি, শত্রুতা বিচার করি, ইত্যাদি। তাহলে ষষ্ঠ থেকে আমরা মামলা মোকদ্দমাও আমরা কিন্তু বিচার করে থাকি। চুরি যাওয়া ষষ্ঠ থেকে বিচার করি। এই ষষ্ঠ থেকে
আমরা যে বিষয়গুলি বিচার করব সেই বিষয়গুলির মধ্যে রাহু রয়েছে। রাহু কি করবে? রাহু ঝামেলা ঝঞ্ঝট তৈরি করবে। রোগ বিচার করি আমরা ষষ্ঠ থেকে, কাজে রাহু ওই রোগ সম্পর্কে জাতক অবশ্যই ঝামেলা এবং ঝঞ্ঝাটের মধ্যে পড়বে, ঝামেলা এবং ঝঞ্ঝটের মধ্যে পড়বে। ডাক্তারের কাছে যাবে, উপযুক্ত ডাক্তার পাবে না, ঘুরে বেড়াতে হবে তাকে, ঝামেলা হবে, ঝঞ্ঝাট তৈরি করবে ওই রাহু। কিন্তু ওখানে বৃহস্পতি রয়েছে। বৃহস্পতি কি করবে না, বৃহস্পতি তৃপ্তি এবং ঈশ্বরের আশীর্বাদ দেবে, এবং সে যতই ঝামেলায় পড়ুক শেষ পর্যন্ত সে ভালো ডাক্তারও পাবে, এবং জাতক তাকে ধন্যবাদ দেবে ঈশ্বরকে যে না, আমার মাথার উপর ঈশ্বর আছেন, এবং তার ট্রিটমেন্টও হবে। এই যে ঈশ্বরের খেলা, বৃহস্পতি রয়েছে বলে এখানে। ষষ্ঠ থেকে আমরা যে যে বিষয় বিচার করি এই ঘটনা ঘটবে। সপ্তমে গ্রহ নেই, অষ্টমে গ্রহ নেই, নবমে গ্রহ আছে। নবমে গ্রহ, নবম থেকে আমরা কি বিচার করি? নবম থেকে আমরা ভাগ্য বিচার করি, নবম থেকে আমরা ধর্ম বিচার করি, নবম থেকে পিতার বিচার করি, ঠিক আছে? নবম থেকে বিদেশ যাত্রা বিচার করি। তো এখানে কি আছে? মঙ্গল রয়েছে নবমে। তো মঙ্গল নবমে, মঙ্গল কি করছে? মঙ্গল নিজেকে জাহির করার প্রবণতা করে, নিজেকে তুলে ধরে, অহংবোধ, অহংকার। তার মানে জাতকের যে পিতা সেও নিজেও অহংকারী হবে, এবং জাতক কোনো কর্মের ক্ষেত্রে আমি অমুকের ছেলে, এই যে পিতার নাম ভাঙিয়ে খাওয়া, এটা কিন্তু সে করবেই করবে, কারণ তার বাবা যে একজন বড়সড় একজন ব্যক্তি হবে এটা পরিষ্কার। আমরা অনেক সময় অর্থনৈতিক শক্তিশালী কোনো ব্যক্তি অথবা কোনো রাজনৈতিক দিক থেকে শক্তিশালী কোনো ব্যক্তি, এই ধরনের কোনো ব্যক্তির পুত্ররা এই ধরনের বিহেভ করে থাকে, নিজেকে প্রকাশ করে, জাহির করে না। নবমে যদি মঙ্গল থাকে অবশ্যই জাতক কম বা বেশি মঙ্গলের বলাবল, শুভ অশুভ এখানে বিচার করতে হবে, কিন্তু আলটিমেটলি কম করুক বেশি করুক পিতাকে নিয়ে তার একটা গর্ববোধ হবেই হবে। আমরা নবম থেকে ধর্ম বিচার করি, সে ধর্ম অর্থাৎ জাতক বিভিন্ন ধর্মীয় স্থানে ঘুরে বেড়াবে এবং নিজেকে জাহির করবে যে অমুক স্থানে গিয়েছিলাম, অমুক স্থানে যাব, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। মানে সে ধর্ম নিয়ে কথা বলতে ভালো করবে, এবং তার নিজস্ব যে ধর্ম আছে, তার বাবার দেওয়া ধর্ম, সেই ধর্ম সম্পর্কে জাতকের একটা অহংকার কাজ করবে। চলে আসি দশমে। দশমে শনি রয়েছে। শনি, দশম থেকে আমরা বিচার করি কর্ম বিচার করি। তো শনি থেকে বিচার করি কি? শনি থেকে হতাশা বা বাধা বিচার করি। তাহলে কর্মে বাধা, কর্মে সম্পর্কে জাতকের হতাশা অবশ্যই থাকবে। জাতক যতই যাই করুক না কেন, যে কর্ম করতে যাক না কেন, সেই কর্মের মধ্যে অযথা বাধা, কোথার থেকে একটা বাধা এসে হাজির হবে, কর্ম সম্পর্কে একটা হতাশা তৈরি করবে জাতকের মধ্যে, হতাশা আসবে। দশম থেকে আমরা যশ খ্যাতি বিচার করি। এই যে মান সম্মান, যশ খ্যাতি, এখানে কিন্তু হতাশা সৃষ্টি করবে, সে সহজে মান সম্মান পেতে পারবে না। চলে আসি একাদশে। একাদশ থেকে আমরা সাফল্য বিচার করি, একাদশ থেকে বড় ভাইয়ের বিচার করি। তো সাফল্য বিচার করি, একাদশে শুক্র রয়েছে। তো শুক্র কি করছে? শুক্র আসক্তি এবং প্রীতিকর পরিবেশ তৈরি করবে, অর্থাৎ আয়ের ক্ষেত্রে, সাফল্যের ক্ষেত্রে জাতকের একটা প্রীতিকর পরিবেশ কিন্তু থাকবে। যতই সে কর্মে বাধা পাক, যতই সে যাই করুক না কেন, সাফল্য অর্জনের ক্ষেত্রে, প্রাপ্তির ক্ষেত্রে সে বুঝে যাবেই ও তো আমার হবেই, ও তো আমার হবেই। আমার কর্মে যতই বাধা হোক না কেন, আমি তো এটা তো পাচ্ছি। একটা প্রীতিকর পরিবেশ তৈরি হবে, এবং জাতকের মধ্যে ওই সাফল্য পেতে একটা আসক্তি হবে। আমার ওটাকে চাই।
এই আসক্তিটা তৈরি হবে। দ্বাদশে কেতু রয়েছে, আমরা দ্বাদশ থেকে কি ব্যয় বিচার করি। তো এই যে ব্যয়, এই ব্যয় সম্পর্কে জাতকের ভয় তৈরি হবে, অযথা ব্যয় করতে চাইবে না, উদ্বেগ তৈরি হবে, অনিশ্চিত তৈরি হবে। শয্যা সুখ বিচার করি, শয্যা সুখ, এই শয্যা সুখ সম্পর্কে অনিশ্চয়তা দেখা দেবে, অর্থাৎ জাতক বিবাহিত জীবনে অসন্তুষ্ট প্রকাশ করবে যদি দ্বাদশে কেতু থাকে। কেননা আমরা অনিশ্চয়তা পাচ্ছি কেতুর থেকে, আর দ্বাদশ থেকে শয্যা সুখ বিচার করি। শয্যা সুখ, সেক্সুয়াল প্লেস। তো এই হচ্ছে ব্যাপার। আমরা একটা ভাবের মধ্যে গ্রহের অবস্থান দেখে সেই গ্রহের নিজস্ব নৈসর্গিক কারকতা আমি যেটা লিখেছি এই অনুসারে আপনারা জন্ম ছকের বিচার অবশ্যই করতে পারেন একটা ভাবে। আমি প্রথম পর্যায়ের একটা ভাব বলেছি, আমি এর পরের যে ভিডিওটা করব সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, এর পরের এপিসোডটা আপনারা একটু দেখে নেবেন। আলোচনা করব একটা গ্রহ, তার অবস্থান, দৃষ্টিভঙ্গি, দৃষ্টিভেদে এবং গ্রহের যে বিভিন্ন ভাবের অধিপতি আছে, অর্থাৎ একটা গ্রহ কোন কোন যে ভাবগুলির বিষয়গুলিকে তুলে ধরে সেই ভাব বিষয়গুলির কারকতা অনুসারে তার ফল প্রকাশ। একটা গ্রহ সে কোন কোন ভাবের বিষয়গুলির ফল প্রকাশ করে সেই নিয়ে কিন্তু আমি পরের ভিডিওতে আলোচনা করব। এবং নিজস্ব নৈসর্গিক কারকতা অনুসারে সেই বিষয়গুলি, একটা গ্রহ মাত্র, আমি এতগুলো গ্রহ সম্পর্কে বলবো না, একটা গ্রহ মাত্র সে জন্মছকে কতগুলো বিষয়কে তুলে ধরে সেই নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে থাকেন জ্যোতিষ জ্ঞান মার্গ, অবশ্যই ভালো লাগবে, আমি জোর করেই বলতে পারি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ।